হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 4টি বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ডিএসসিসি 10 পেপার থেকে। যে 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মুঘল ইতিহাস পুনর্নির্মাণে স্মৃতিকথার অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের প্রধান রাজনৈতিক সাফল্য কী ছিল। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মুঘল ইতিহাস পুনর্নির্মাণে স্মৃতিকথার অবদান। কিভাবে তোমরা গুছিয়ে 20 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে দেখে নাও। প্রথমে ভূমিকাটা কিভাবে রেডি করা হয়েছে দেখো। মুঘল ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উৎস ব্যবহৃত হয়েছে, যেমন সরকারি দলিল, রাজকীয় ফরমান, চিঠিপত্র, চিত্রকলা। কিন্তু এই সমস্ত উৎসের মধ্যে স্মৃতিকথা এক ভিন্ন মাত্রা যোগ করে। স্মৃতিকথাগুলি সাধারণত শাসক বা উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা ব্যক্তিগত অভিজ্ঞতা, চিন্তা এবং অনুভূতি নিয়ে লেখা হতো। এই রচনাগুলি লেখকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে তৎকালীন ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করে, যা অনেক ক্ষেত্রে সরকারি ও দরবারি ইতিহাস থেকে ভিন্ন তত্ত্ব বা ব্যাখ্যা প্রদান করে। এগুলির প্রধান বৈশিষ্ট্য হলো এগুলিতে লেখকদের ব্যক্তিগত অনুভূতি, উপলব্ধি প্রকাশ পায়, যা ইতিহাসকে আরও মানবিক এবং বাস্তবসম্মত করে তোলে। ভূমিকাটা এইভাবে সুন্দর করে তোমাদের প্রথমে উপস্থাপন করতে হবে। তারপর কিভাবে শুরু করবে অ্যান্সারটা দেখো। মুঘল ইতিহাস পুনর্গঠনে স্মৃতিকথার অবদান, এই পয়েন্টটা এবারে দেখো। মুঘল যুগের উল্লেখযোগ্য স্মৃতিকথাগুলির মধ্যে বাবরের তুজুকি বাবরি, যেটাকে বাবরনামা বলা হয়, এবং জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই স্মৃতিকথাগুলি মুঘল আমলের প্রথম দিকের ইতিহাস পুনর্গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। এবারে 1 নম্বর পয়েন্ট এখানে কি বলা হচ্ছে দেখো। 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে রাজনৈতিক ও সামরিক ইতিহাস। রাজনৈতিক ও সামরিক ইতিহাস, এই পয়েন্টটা এবার আলোচনা করছি দেখো। আর আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের ডিএসসিসি 9 পেপার থেকে ডিএসসিসি 12 এই যে 4টি পেপার আছে, 4টি পেপারের সাজেশান আমি অলরেডি তোমাদের দিয়েছি এবং এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। কেমন থাকবে কোয়ালিটি, তোমরা অ্যান্সার দেখো। এগুলোই স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি, তোমরা দেখে বুঝতে পারবে যে কি কোয়ালিটি আছে। দেখো এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, রাজনৈতিক ও সামরিক ইতিহাস। কি বলা হচ্ছে দেখো, তুজুকি বাবরি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের ব্যক্তিগত জীবন, সামরিক অভিযান এবং রাজনৈতিক কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। এতে বাবরের দিল্লি বিজয়ের আগের জীবন, ফারঘানা এবং সমরকন্দের রাজনৈতিক পরিস্থিতি এবং তার সামরিক পরিকল্পনার কথা উঠে আসে। এইভাবে তুজুকি জাহাঙ্গীরের শাসনকালের রাজনৈতিক ঘটনা, বিদ্রোহ দমন এবং রাজকীয় কর্মকাণ্ডের বিবরণ দেয়। এই স্মৃতিকথাগুলি থেকে মুঘল শাসকদের শাসননীতি, প্রশাসনিক পদ্ধতি, বিভিন্ন রাজনৈতিক সংকট সম্পর্কে জানা যায়। ঐতিহাসিক ইবরান হাবিবের মতে, এইভাবে তোমাদের দেখো কোটেশান অ্যাড করতে হবে। উত্তরের মধ্যে 2-1টা কোটেশান বা 2-3টে কোটেশান তোমাদের কিন্তু অ্যাড করতে হবে, ঐতিহাসিকদের কোটেশান। যেমন এখানে বলা হয়েছে ঐতিহাসিক ইবরান হাবিবের মতে, বাবরনামা শুধু একটি আত্মজীবনী নয়, এটি 15 থেকে 16 শতকের মধ্যে এশিয়া ও ভারতের রাজনৈতিক মানচিত্রের একটি জীবন্ত দলিল। এবারে পরের পয়েন্ট আছে দেখো। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জীবন। এই পয়েন্টটা তোমরা দেখে নাও আর তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করতে পারো। তারপরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক অবস্থা। নেক্সট পয়েন্ট দেখো, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও মানসিকতা। তারপরের পয়েন্ট আছে দেখো, তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। এইভাবে প্রথম প্রশ্নের উত্তরটা গেল। এবারে দ্বিতীয় প্রশ্ন,
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিদেশি পর্যটকদের বিবরণীর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও এই প্রশ্নটা কিভাবে লিখবে। এখানে বিভিন্ন পর্যটক আছে, যেমন দেখো এখানে পর্যটকের নাম লেখা আছে, রালফ চিফ তিনি কি বলেছেন দেখো, তারপরে উইলিয়াম হকিন্স কি বলেছেন দেখো, একটা পড়ছি দেখো উইলিয়াম হকিন্সটা। জাহাঙ্গীরের শাসন আমলে ইংরেজ ব্যবসায়ী উইলিয়াম হকিন্স ভারতবর্ষে আসেন। তিনি সম্রাটের দরবারে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন এবং জাহাঙ্গীরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। তার বিবরণে সম্রাট জাহাঙ্গীরের ব্যক্তিত্ব, দরবারের আচার অনুষ্ঠান ও ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি মুঘল সম্রাটদের মনোভাবের কথা জানা যায়। হকিন্স লক্ষ্য করেছিল জাহাঙ্গীর ইংরেজদের বাণিজ্য কুটির স্থাপনে প্রথম কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ব্যক্তিগত বন্ধুত্বের কারণে তাদের প্রতি অনুকূল মনোভাব দেখিয়েছিল। এই সব তথ্য থেকে মুঘল দরবারের কূটনৈতিক দিক এবং সম্রাটদের ব্যক্তিজীবনের এক নিখুঁত ছবি পাওয়া যায়। এইভাবে দেখো স্যার টমাস রো কি বলেছিলেন। তারপরে আছে দেখো ফ্রান্সিসকো পেলসাট। তারপরে দেখো 5 নম্বর পয়েন্ট এখানে আছে দেখতে পাচ্ছ। এবং এইভাবে দেখো ফাসোয়া বার্নিয়ে কি বলেছেন, নিকোলো মনুসচি এবং তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সিলেবাসের ওপরে। আর আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমি অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে দেখবে এখানের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে, মিনিমাম একটা কমন পাবে, একটা থেকে দুটো প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো এখানে এই প্রশ্নের উত্তরটা কিভাবে রেডি করা হয়েছে দেখো। প্রথমেই ভূমিকা, সেখানে কি করা হয়েছে দেখো, মুঘল সম্রাট শাহজাহান মধ্য এশিয়ার নীতি ছিল সাম্রাজ্যের মর্যাদা এবং পূর্বপুরুষদের পৈতৃক ভূমি সমরকন্দ ও ফারগানা পুনরুদ্ধারের উচ্চাকাঙ্ক্ষার ফল। মধ্য এশিয়ার এই অঞ্চলটি মুঘলদের পূর্বপুরুষ তৈমুর লংয়ের সাম্রাজ্যের কেন্দ্র ছিল। 1628 সালে সিংহাসন আরোহণের পর থেকেই শাহজাহান এই অঞ্চল দখলে আনার জন্য সুদীর্ঘ পরিকল্পনা করেন এবং এই নীতির মূল লক্ষ্য ছিল কৌশলগত সমরকন্দ ও বাদাখশান অঞ্চল জয় করা। এর পেছনে বাণিজ্যিক ও সামরিক কারণ বিদ্যমান ছিল, কারণ এই এলাকাগুলো ভারত ও পারস্যের মধ্যে স্থলপথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। এবার হচ্ছে দেখো নীতি ও প্রেক্ষাপট। দেখো শাহজাহান মধ্য এশিয়ার নীতির প্রধান লক্ষ্য ছিল দুটি। প্রথমটা হচ্ছে তৈমুর বংশের উত্তরসূরি হিসাবে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করা, আরেকটা হচ্ছে মধ্য এশিয়ার উর্বর ভূমি এবং বাণিজ্য পথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই সময় মধ্য এশিয়ার শাসন করছিল উজবেকরা। দেখো শাহজাহান উজবেক শাসক নজর মোহাম্মদ খান এর অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে এই অঞ্চলে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এইভাবে প্রশ্নের উত্তরটা রেডি করা হয়েছে। দেখো অভিযান ও তার ব্যর্থতা পয়েন্ট করা হয়েছে এবং তারপরে ব্যর্থতার কারণ এখানে আলোচনা করা হয়েছে, যে ব্যর্থতার কি কারণ আছে, এবং উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এবার তারপরের প্রশ্ন আছে দেখো জাহাঙ্গীরের প্রধান রাজনৈতিক সাফল্যগুলি কী কী। এখানে দেখো নূর উদ্দিন মুহাদ্দাম সেলিম, যিনি ইতিহাসে জাহাঙ্গীর নামে পরিচিত, মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন। 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল অনেক ক্ষেত্রে তার পিতা আকবরের উত্তরাধিকারের ধারাবাহিকতা হিসাবে বিবেচিত। আকবরের মতো তিনি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা না করেও তার প্রধান রাজনৈতিক সাফল্য ছিল সেই সাম্রাজ্যকে সুদৃঢ় করা এবং বিদ্যমান সমস্যাকে কার্যকর সমাধান করা। তিনি কেবল একজন দক্ষ শাসক ছিলেন না, বরং শিল্পের পৃষ্ঠপোষক এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে পরিচিত ছিলেন। তবে তার রাজনৈতিক সাফল্য মূলত সাম্রাজ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের মোকাবিলায় নিহত ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো জাহাঙ্গীরের প্রধান রাজনৈতিক সাফল্য। এবার সাফল্যগুলো আছে দেখো 1-2 করে আলোচনা করা হয়েছে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল কিন্তু এইভাবে রেডি করা হয়েছে। তোমরা প্রশ্নের উত্তরের যে কোয়ালিটি সেটা তোমরা দেখতে পাচ্ছ।